রাষ্ট্রের সর্বোচ্চ পদে বৈশা যে অফিসিয়ালি মিথ্যা কথা বলবে তার কোনো রাইট নাই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা। ইউনূস সাহেবের বিকল্প আছে, শেখ হাসিনার বিকল্প আছে। তিনি হলেন রাষ্ট্রীয় লেভেলে বঙ্গভবনে বসে মিথ্যা কথা বলা সেই প্রেসিডেন্ট সাহেব। ওইটা আপনি বুঝতে কত বছর চলবে, সরকারের অধীনে যারা কত বছর চলবে নির্বাচন সঠিক হবে? কারণ সরকার প্রতারণা করলো, আবার সেই সরকার সঠিক নির্বাচন দিবে আমি বিশ্বাস করি। আপনার বিশ্বাস আপনার নিজস্ব ব্যাপার। প্রত্যেকটা মুক্তিযোদ্ধা দাবি করে আমরা মুক্তিযোদ্ধা, অবশ্যই তারা মুক্তিযোদ্ধা, কিন্তু তাদের জন্ম পাকিস্তান, সবার জন্ম পাকিস্তানে। আর কিন্তু এই দেশে জন্ম হয়েছে যারা স্বাধীনতাদের 20 বছর পরে 30 বছর পরে, তাদেরকে আমরা গালি দিই রাজাকারের বাচ্চা বলে। এটা কোনো সভ্য জগতে চলে? আপনি তো মিথ্যা কথাটাকে জায়েজ করে দিলেন। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আসসালামু আলাইকুম। এবং আমাদের সঙ্গে আর উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আপনাদের দুজনকে শুভেচ্ছা। জনাব রাজ্জাকি, একটু আসতে চাই আপনার কাছে। নির্বাচন কি হবে এমন প্রশ্নের ব্যাপারে সরকার প্রতিনিধিরা বলছেন রাজনৈতিক দলগুলোর ঢিলে ঢালা প্রস্তুতির কারণে জনমনে জিজ্ঞাসা বাড়ছে যে নির্বাচন আসলে হবে কিনা। আর সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো গ্যাপ নেই, মানে সরকার প্রতিনিধিরা এই কথা বলছেন। আপনিও কি একমত? মানে সরকারের পক্ষ থেকে কোনো গ্যাপ নেই, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকার কারণে এমন প্রশ্ন তৈরি হচ্ছে? ধন্যবাদ আপনাকে আর আমার বিজ্ঞ সমালোচক। হয়তো নির্বাচন হয়ে গেলে এমপি হবেন, অলরেডি নমিনেশন পাইছেন। আর এরকম ভালো লোক, সহজ সরল লোক আসা উচিত রাজনীতিতে। যদি আমার ভুলে যাবে পরে, তখন হয়তো বলবে যে আমার বিরোধিতা করছেন আপনি টক শোতে, এই জন্য। যাই হোক, তো হাবিব ভাই আমি ভালো জানি। বিষয়টা হচ্ছে একদম ক্লিন নির্বাচন নিয়ে কোনো কথা নাই, এখনও চলছে আলোচনা। 2 নম্বর কথা হচ্ছে যে গণতান্ত্রিক ধারায় দেশটাকে ফিরে আনতে চায় হাবিব ভাইরা। ভালো, দেশটা ফিরে আনতে চায় গণতান্ত্রিক ধারায়। গণতান্ত্রিক ধারায় দেশটা ফিরে আনবেন, তার তো কিছু লক্ষণ থাকতে হবে। আপনি আজকে থেকে 3 দিন আগে একজন ডিআইজি পালিয়ে গেছে। মানে নির্বাচনকে সামনে রেখে সরকারের এমন একজন লোক কেন পালিয়ে গেলেন? তাহলে কি নির্বাচনের পরিবেশ নেই দেশে? না, একজন ডিআইজি পালিয়ে গেলেন। নির্বাচনের সময় তো নির্বাচন কমিশনের আন্ডারে এরাই থাকবে, টোটাল প্রশাসন তার অধীনস্থ হয়। সেক্ষেত্রে 3 দিন আগে যখন একটা জেনারেল একজন ডিআইজি পালায়ে যায়, তার প্রায় 3 সপ্তাহ হলো, মনে করেন প্রায় 3 সপ্তাহ হলো একজন মেজর জেনারেল সাহেব পালিয়ে গেছেন। তা আপনাকে তো এটা রাষ্ট্রের একটা সিনারিও বোঝা যায় যে হোয়াট ইজ হ্যাপেনিং, দেশটার অবস্থাটা কি। আপনি গণতন্ত্র ফিরে আনবেন কি টেবিলে বসে বসে কথা বইলে? আপনার একটা স্টেবল সিচুয়েশন লাগবে। এখনও যখন জেনারেল পালায়ে যায়, ডিআইজি পালায়ে যায়, নো ডাউট অ্যাবাউট ইট যে এখানে একটা পরিস্থিতি স্টেবল হয় নাই, 1 নম্বর। 2 নম্বর হইল হাবিব ভাই বলতেছেন যে এই সরকারকে আনা হয়েছে নির্বাচনটা করে চলে যাবে, এই ধরনের একটা কথা অনেকেই বলতে চান। না, এরকম কোনো ম্যান্ডেট তাদের ছিল না। শুধু নির্বাচন দিয়ে চলে যাওয়ার সরকারটার নাম হলো তত্ত্বাবধায়ক সরকার। এটা আমাদের সংবিধানে এখন নাই, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারও নাই। তত্ত্বাবধায়ক সরকার মানে হচ্ছে যে আপনি এই জিনিসটা তত্ত্বাবধান করে চলে যাবেন, সেটা কি নির্বাচন বা যে ক্যাটাগরিক্যাল কাজ। আর অন্তর্বর্তীকালীন সরকার হলো একটা পূর্ণাঙ্গ সরকার, একটা কমপ্লিট সরকার। কমপ্লিট সরকার যা করে তাই করার অধিকার আছে। তা না হলে রাজনীতিবিদ, বিজ্ঞ প্রাজ্ঞ, তাদেরকে যখন বলল ফেব্রুয়ারিতে নির্বাচন, আজকে বলে নাই, অনেক আগে বলছে। তারপরে যে সংস্কার ঐক্যমত্য কমিশন আলোচনাটা চলছিল, কেন গেছিলেন আপনারা? কেন আলোচনার কী জন্য গেছিলেন? কি কারণটা কি? সংবিধান মোতাবেক নির্বাচন দিবেন, চলে যাবেন, আর তো কোনো কাজ নাই। গেলেন কেন আলোচনায়? যারা ব্লেম দিচ্ছেন তাদেরকে বলছি আমি, যেমন ধরেন আপনি 7-8 মাস পার করে ফেললো সংস্কার এবং ঐক্যমত্য কমিশন নিয়ে, তা 7-8 মাস আপনি গেলেন কেন? আচ্ছা, তারপর আপনি যখন স্বাক্ষর করলেন, আপনি গণভোট মানলেন, আপনি জুলাই সদন মানলেন, নো অপশন, এগুলো আপনাকে কাটাই আসতে হবে। কালকে নির্বাচন দিলে আপনি ফ্রি নির্বাচনে যেতে পারছেন না, এটা কমপ্লিট করতে হবে, ম্যান্ডেটরি। বিকজ জনতার সামনে, পুরা দেশবাসীর সামনে এটা স্বাক্ষরিত হয়েছে এবং এটার আইনি ভিত্তি লাগবে, গণভোট লাগবে। কেউ কেউ বলে গণভোট নাকি আগে করা যাবে না, কথাটা বুঝলেন? গণভোট আগে করা যাবে না। পৃথিবীর এমন কোন দেশের নজির নেই, কিন্তু স্বাধীন মালিক বলেছেন। স্বাধীন মালিক বলছেন তো, আমি তাকেই বলছি, আমি শ্রদ্ধার সাথে বলছি। গণভোট মেনে নিছে সব রাজনৈতিক দল। ইফ ইট ইজ রং ইভেন ইট ইজ ফাইনাল। উনি বললে তো হবে না, জনগণ তো মানছে। রাজনৈতিক মানে আমি জনগণ বলতে কারা? যে রাজনৈতিক দলগুলো ওখানে রিপ্রেজেন্ট করছে তারা তো মানছে।
তাহলে স্বাধীন মালিক সাহেব এরপরেই কথা বলার কোনো মানে নেই তো। মাইনে আসছি তো আমরা, যে জিনিসটা আমি মাইনে আসছি সেটা আপনি এখন বলতেছেন মানে হয় না। আপনি 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 এটা বলার অধিকার ওনার নাই বলে আমি মনে করি। ওনাকে দায়িত্বশীল পদে ডাকা হয়েছিল, তো জান নাই যখন কমেন্ট না করা ভালো, কারণ জনগণ যেটা মেনে নিবে, জনগণ গণভোট মেনে নিছে, এই মুহূর্তে কোনো সংবিধান নাই, তাহলে কি হবে? কি আর যে সংবিধানটার কথা বলা হচ্ছে, সেই সংবিধান যে সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন করতে হয়, কিংবা আরও যদি কোনো কারণ থাকে আরও 3 মাস, 180 দিন, রাজনীতিবিদরা কি ঘুমাইছিলেন? সরকার অজ্ঞ, সরকার মূর্খ, এরা কি বলে এনজিও চালায়, এরা আমেরিকার থেকে আসছে, অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, আমি একমত, অভিযোগ আছে, ভালো কথা। আপনারা কোথায় ছিলেন? আমি তো আজ পর্যন্ত কারো কাছে শুনি নাই যে ঐক্যমতের কমিশনে গিয়ে বলছে যে সংসদ ভেঙে গেছে, সর্বোচ্চ কিন্তু প্রথম 3 মাস, কোনো কারণ না হলে আরও 3 মাস নিয়ে 180 দিনের মধ্যে নির্বাচন, কেউ বলে নাই। তার মানে কি? ভায়োলেশন অফ কনস্টিটিউশন তো হয়েই গেছে, সবাই মিলে কনস্টিটিউশন ভাঙতেছেন। আপনার তো না বলেন নাই কেন? আমার কথা হলো এখানে, আপনি বলেন নাই কেন সাংবিধানিকভাবে 180 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে? এই কথাটা কেউ তুলছে? এই যে রাজনীতিবিদ এতজন গেছেন, কেন তুলেন নাই? তারাও জানেন যে ওই সংবিধানটা চলে না, নাইলে আপনি বলবেন না কেন? আপনি তো আইনটা জানেন। 2 নম্বর আসেন, ফাইনালি যখন তারা স্বাক্ষর করে আসলো, তারপরে বলল মত অনৈক্য নিয়ে কিন্তু জমা দিছে সবাই, মত অনৈক্য, নোট অফ ডিসেন্ট সহ। তখন বলছে কি যে ঠিক আছে, আমরা এখন নোট অফ ডিসেন্ট সহ যেভাবে দিছি জমা দিছি, এখন সরকার আমাদেরকে সিদ্ধান্ত জানাবে। এই গ্যাপের মধ্যে কি বলা হয়েছে? সরকার প্রতারণা করছে। আমি কিন্তু এই প্রতারণারে চ্যালেঞ্জ করছি না, আমি ওনাদেরটা মেনে নিছি, সরকার প্রতারণা করছে, কথাটা পরিষ্কার। তা সরকার যখন প্রতারণা করছে, প্রথম শর্ত আমার, যেই সরকার এতগুলা মানুষের সামনে, দেশবাসীর সামনে উন্মুক্ত মঞ্চে স্বাক্ষর করার পর প্রতারণা করতে পারে, সেই সরকারের অধীনে আপনি যখন আবার নির্বাচনে যাচ্ছেন, আপনার কি গ্যারান্টি আছে যে এই সরকার আপনাকে প্রতারিত করবে না? আপনার গ্যারান্টি কি? প্রতারিত হইলেন, জাতিকে বললেন, দেশবাসীকে জানাইলেন, আবার তার অধীনে নির্বাচনে যাচ্ছেন, এত আস্থা কেন? প্রতারকের উপর আপনার আস্থা কেন থাকবে? আপনি ওইখানে প্রতারিত হবেন না, গ্যারান্টি কি? 2 নম্বর, এখন আবার বলতেছে 7 দিনের মধ্যে সরকার বলছে যে আপনার ঐক্যমত হয়ে আসেন, সেখানে উনি ব্লেম দিলেন, না ওটা এখন পারবেন না। আপনি যদি তার প্রতারক না বলতেন, তাহলে তো এটা ফেরত আসতো না, যে ঠিক আছে আমি প্রতারক বলছো মেনে নিলাম, কথার কথা, এটা তো বলে নাই যে আমি প্রতারক মেনে নিছি, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। তো ঠিক আছে, প্রতারণা যখন করা হয়েছে, বলা হচ্ছে, তাহলে ঠিক আছে আমরা বাদ দিলাম, আপনাদেরকে 7 দিন টাইম দিলাম, আপনার ঐক্যমতটা এসে দেখান। এটা তো আপনি টাইনে নিলেন। 1, 2 বলে গণভোট নোট অফ ডিসেন্ট সহ যাবে। অফকোর্স নট, নোট অফ ডিসেন্ট সহ গণভোটে যাবে কেন? কারণ ওখানে যারা স্বাক্ষর করছেন তারা কত সংখ্যক লোক রিপ্রেজেন্ট করেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, সর্বোচ্চ তারা 30-40% লোক রিপ্রেজেন্ট করছেন মনে করেন। বড় দল 30%, আর তারপরে মেজো দল আরও 10%, কত 40%, আর বাকি যারা তো গয়রহ, বাকি যারা তার এক একটা দলের যত জনসংখ্যা নেতা 2টা বাসে ভরলে কমপ্লিট, মানে কি বলে ইমম্যাটেরিয়াল, তারা স্বাক্ষর করতে গেছে কেন? বড় রাজনৈতিক দল অনুকম্পা দিবে তাদেরকে, একটা সিট ছাড়বে, ওইটা করে নিবে, ওই জন্য গেছে, তাদের কোনো রোলই নাই। স্বাক্ষর দিলেই কি আর না দিলেই কি? তাহলে বড় 2টা দল মাত্র 40% লোকের পক্ষে স্বাক্ষর করে আসছেন, বাকি 60% হলো দলবিহীন জনগণ। তার থেকে যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি আপাতত বাদ দিয়ে আরও 20 যদি বাদ দেই, তাহলে 40% লোক আছে দলবিহীন জনগণ। দলবিহীন জনগণের মধ্যে যে 2টা দল স্বাক্ষর করছে, তাদের ভিতরে একটা দল তো গণভোটের পক্ষেই স্বাক্ষর করবে, হাই দিবে, সেটা হলো মেজো দল যেটা। আর বাকি যে জনগণ, তাদের কাছে কি আপনি নোট অফ ডিসেন্ট দিয়ে পাঠানোর কোনো রাইটই নেই আপনার, কারণ ওই জনগণের সিদ্ধান্ত তো আপনার না। সুতরাং গণভোটে পাঠাইতে হলে নিয়মই হইল জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই সনদ বাস্তবায়ন চান কি চান না, হ্যাঁ বা না, এটাই যাবে, এটাই বিধান। আপনি যদি না মানেন সেটা ভিন্ন কথা। গণভোটে যেগুলো দলবিহীন জনগণ, তারা আপনার ডিসেন্ট মানবে কেন? আপনারা কি সেখানে লোক রিপ্রেজেন্ট করছেন যে ঠিক আছে দলবিহীন লোকের একটা প্রতিনিধি দিলাম? ছিল না তো। সুতরাং এটা অযৌক্তিক, গণভোটে গেলে ওইভাবেই যাইতে হবে। আপনি এখন যে নির্বাচনটা করতে যাচ্ছেন, সাথে গণভোটের তো কোনো এটার সাথে রিলেশনই নেই, 2 জিনিস। আপনি এই ভাগ করছেন, তাহলে গণভোটের রেজাল্টের ইম্প্যাক্টটা কি? আর আপনি নির্বাচনটা করতেছেন কোন আইনে?
যেহেতু আপনারা কেউ প্রশ্ন রেজ করেন নাই যে সংসদ ভেঙে যাওয়ার পর সর্বোচ্চ 90 দিন, আরো সর্বোচ্চ নিলে 180 দিন, এই প্রশ্ন কোনো রাজনৈতিক দল কেন তুললেন না? সুতরাং ওই সংবিধানে নির্বাচন হইতেছে এটা বলার রাইট তাদের নাই। ওই সংবিধানে নির্বাচন হচ্ছে না বললে তার ব্যাখ্যা রাজনৈতিক দলের দিতে হবে যে আপনারা কেন রেজ করলেন না। আর এই সরকার তো দায় সারা গোস, চলে যাব, হইলে হইলে নির্বাচন, না হলে চলে যাব, এই তো তার কাজ কি। জি, ধন্যবাদ আপনাকে। জনাব হাবিব, আপনার কাছে আসতে চাই যে আপনারা তো সরকারকে প্রতারক বললেন, ঐকমত্য কমিশনকে প্রতারক বললেন, আবার এই সরকারের অধীনেই আপনারা নির্বাচনে যাচ্ছেন। রাজ্জাকি ভাই যেটা বললেন যে আবারও যে প্রতারণার শিকার হবেন না, তার গ্যারান্টি কি? আমাদের দেশে 90 সালে এরশাদের পতনের পর তো এরশাদ সাহেব ছিল দেশের প্রেসিডেন্ট, কার হাতে ক্ষমতা দিবে? ভাইস প্রেসিডেন্ট মুজিব আহমেদ। তারপরে আমাদের দেশের প্রধান বিচারপতি, পরে উনি ওই ওই স্বল্পকালীন সময়ে জন্য রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পূর্বে উনি একটা শর্ত দিয়েছিলেন যে আমি নিতে পারি দায়িত্ব, তবে নির্বাচনের পর আমাকে আমার প্রধান বিচারপতি পদে ফিরে আসার সুযোগ দিতে হবে। এটা পৃথিবীতে আইন আছে, কিন্তু সংবিধানে আছে, লেখা ছিল। প্রয়োজনে সে আমাদের দেশে বিএনপির ক্ষমতা ছিল তখন, সেখানে আপনার রাষ্ট্রপতি সরকার ছিল। সেই রাষ্ট্রপতি সরকার যখন আপনার সংসদে গণতা ফিরে আসলো, তখন একটা ভোট করা লাগছে, গণভোট করা লাগছে, হয়েছে তো করা করে কিন্তু আসে। রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনই করতে হয়। আমরা যে সরকারকে প্রতারক বলছি, সরকার এই বিষয়ে প্রতারণা করেছে, তা আমরা তো বলবো। আবার পাশাপাশি তার অধীনে আমরা নির্বাচনে যাচ্ছি, এই কারণে এই মুহূর্তে অপশনটা কি, এই মুহূর্তে ফেলে দিয়ে তাহলে আমার সামনে কি জানাবে? যে কারণে রাজনৈতিক ভাই যেটা বলছে এই সরকারের নির্বাচন করার একদিন নাই, কিন্তু এরপরে আন্দোলনের পরে, সংগ্রামের পরে বিজয়ী যারা হয় তারা তাদের মতামতের ভিত্তিতেই এটা কিছু করতে হয়। এখন উনি বলতেছেন যে তাহলে জুলাই সালে স্বাক্ষর করলেন নোট অফ ডিসেন্ট রেখে, তো নোট অফ ডিসেন্ট রেখে তো গণভোট হতে পারে না। কিন্তু আমরা যখন স্বাক্ষর করছি তখন তো সেটাই ছিল। হ্যাঁ, আমাদের এইগুলি বা নোট অফ ডিসেন্ট আমাদের আছে, কিন্তু একটা নির্বাচনের স্বার্থে, দেশের স্বার্থে, ঐক্যমত পোষণের স্বার্থে আমরা ওইটা মেনে নিয়েই, ওইটা থাকা সত্ত্বেও আমরা নির্বাচনে যাওয়ার জন্য বা একটা দেশের গণতন্ত্র পদ্ধতিতে ফিরে আসার জন্য আমরা স্বাক্ষর করলাম। স্বাক্ষর করার পর এখন তো সাবমিট করা হলো ফাইনালি, তখন ওখানে বলে দেবে নোট অফ ডিসেন্ট, এটা তো হয় না। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আগে কথা প্রায় এবারে সবাই জানে যে আগে লেখা থাকতো এখানে প্রস্তাব করবেন না, করলে 50 টাকা জরিমানা হবে। এখন একটা দুষ্টুমুখী লেখা দিলে এখানে প্রস্তাব করবেন না, করলে 50 টাকা জরিমানা হবে। এই ধরনের কাণ্ড কারণ আমরা গল্পের মধ্যে বলি, কিন্তু এই সরকার যে পদ্ধতিতে আমরা তো আমাদের সমর্থনতে সরকার করতে হয়েছে, সরকার কাজটা কি শুধু ভোট দেওয়ার জন্য তাই বলে নাই, আবার অন্তর্বর্তীকালীন সব পারে সেটাও ঠিক না। তার মেয়াদ যেহেতু নির্দিষ্ট না, তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ নির্দিষ্ট ছিল, সেটাই তো বলছি, সেটা হলো 3 মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিয়ে সরে যেতে হবে। নির্বাচন সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা ইখতিয়ার আপনার নাই, এবং সেটা সংসদে পাশ করা হয়েছিল। আর এই অন্তর্বর্তীকালীন সংসদে পাশ করা হয়নি, আন্দোলনের পরে এটা হয়েছে। যেমন ধরেন যেদিন সরকার বিদায় নিল বা প্রধানমন্ত্রী পালিয়ে গেল, বিদায় দিন পালিয়ে গেছে, সেদিন যখন বঙ্গভবনে যখন দেশের রাষ্ট্রপতি যখন উনি বললেন সবার সামনে যে আমি নিশ্চিত প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র আমার কাছে আছে, কথা কি সঠিক ছিল? করা তো সঠিক না। প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, পদত্যাগ করলো কখন আর পদত্যাগ দিল কার কাছে? সেদিন দেশের প্রয়োজনে হানাহানি, কাটাকাটি এই সমস্ত থেকে দেশকে রক্ষা করার জন্য সেদিন রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে এই কথাটা সত্য না তাও নিজে দাবি করেছিলেন। পদত্যাগপত্র যদি না দিয়ে থাকেন তাহলে তো সে দেশের প্রয়োজনে বলতে প্রয়োজনে, এবং দেখেন রাষ্ট্রপতি মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলে নাই, উনি প্রয়োজনে দেশের প্রয়োজনের কথা বলে, দেশের প্রয়োজনে পদত্যাগপত্র দেয় নাই, কিন্তু বলছে যে পদত্যাগপত্র দিছে, এটা তো মিথ্যা হইলো। মানে এক প্রকার তো এটা এক প্রকার মিথ্যা, কিন্তু ওই যে বললাম এক প্রকার না, না ওই যে বললাম
যে দেশের স্বার্থে আন্দোলনের পরিবর্তে আমি আপনার সংবিধান সাথে- থাকে হাবিব না, ভাই, কোনো আপনার কিছু সাথে থাকে না। একমত। আমি শেষ করি, না আপনার সাথে শেষ করি আমি, sorry তারপরে আপনি তাইলে- বলেন। আমি আসবো এবং এই আপনার কাছে কথা আমি জানতে শেষ করি, এই কথাটা আমি নি বলি, এইটা নিয়ে বাংলাদেশে একটা বিপ্লব ঘটে যাচ্ছিল। মতিউর রহমান সাহেব যখন রাষ্ট্রপতির সাথে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন বারে বারে, তারপর একটা দেওয়ার পরে উনি রাষ্ট্রপতির কাছে গিয়ে সরাসরি বলেছেন, কি বলেছেন, যে আমি 111 থেকে শুরু করে আমি একটা বই লিখবো, তো বই লেখার প্রয়োজনে আমার একটু দরকার কোনটা, যে পথের মধ্যে কি লেখা ছিল এটা আমার একটু জানা দরকার। তখন রাষ্ট্রপতি কি বলেছিলেন সেদিন আবার, যে আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। আসলে তো নাই, আসলে কাছে পতাকা তো নাই, সত্য কথা বললেন, আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এটাই মতিউর রহমানের সাথে 1 মাস পরে যখন উনি বলে ফেললেন যে রাষ্ট্রপতি বলেছেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্রের কোনো দালিলিক প্রমাণ নেই, তখন সব বিদ্রোহ করে ফেললো। কি বললো, যে এই রাষ্ট্রপতিকে এখনই চলে যেতে হবে, এক্ষুনি রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে, আমরা তাকে এই পদ থেকে সরিয়েই ছাড়বো। রেজওয়ানা হাসান থেকে শুরু করে বিভিন্ন জন এনসিপি টেনসি সব বললো যে এটা রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, যেতেই হবে। সেদিন আমি, আমার দল এবং আমি সেদিন চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, হ্যাঁ ঐক্যমতের ভিত্তিতে যেহেতু সরকার আছে, এই সরকার আছে, এই সরকার যেহেতু রাষ্ট্রপতির কাছে ওথ নিয়েছেন, অতএব রাষ্ট্রপতি সেদিন ঘাড়ের উপরে নিজের দায়িত্ব নিয়ে দেশটাকে একটা পাশে রেখেছেন। এই রাষ্ট্রপতিকে যেন সরাতে হয়, সব দল মিলেই সরাতে হয়। সো ইউনূস সাহেব হি ইজ প্লেইং এ ভেরি বিগ গেম, এবং সেই গেমটার জন্য দায়ী ওনারা কেন টাইম টু টাইম তার সাথে ইয়ে করে, ওনারা বলতে কি বিএনপি? না সব রাজনৈতিক দল তারা পলিটিশিয়ান বানাইছে, রাজনৈতিক দল মিলে তাকে পলিটিশিয়ান বানাইছে। এইবার আসেন পদত্যাগপত্র প্রশ্ন রাষ্ট্রপতি পদত্যাগপত্র দেয়নি, উনি প্রথম বলছেন আমার কাছে দিচ্ছে। ভাই বললেন জাতির স্বার্থে, বলছে জাতির স্বার্থে, যেহেতু পরে মতিউর রহমান সাহেবের কাছে স্বীকার করছে কোনো প্রমাণ তার কাছে নাই পদত্যাগপত্র সংক্রান্ত, তাহলে কোনটা মিথ্যা? যদি প্রথম বইলা থাকে আমি পদত্যাগপত্র দিছি, এইটা মিথ্যা, অথবা দিছে যদি মতিউর রহমান সাহেবের বইলা থাকে যে দেয় নাই, আমার জানা নাই, তাহলে এটা মিথ্যা। রাষ্ট্রের সর্বোচ্চ পদে বৈশা যে অফিসিয়ালি মিথ্যা কথা বলবে তার কোনো রাইট নাই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কোনো অধিকার নাই তার ব্যাপারে বলার যে তারকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। আমি জেনে শুনে তো মিথ্যা কথা বলে রাষ্ট্রীয় লেভেলের রাষ্ট্রপতি, তাকে তো আমি রাখতে পারি না, 1। 2, প্রধানমন্ত্রীও তো সাংবিধানিক পদে ছিলেন, প্রধানমন্ত্রী সাংবিধানিক পদ, তো সে যখন চলে গেল সমস্যা নেই, দেশ চলতেছে, তাহলে রাষ্ট্রপতি সরলে সাংবিধানিক সংকট হবে যারা বলেন তাদের কি রাজনীতি থাকে? আপনি তো মিথ্যা কথাটাকে জায়েজ করে দিলেন, শুধু আপনি অস্থির ক্ষমতায় যাওয়ার জন্যে আপনি তো মিথ্যা বিষয়টা জায়েজ করে দিলেন। আমরা এমন কথাও শুনেছি, দায়িত্বশীল লোকে বলেছে যে ইউনূস সাহেব যদি না থাকতে চান, যে একবার পদত্যাগের কথা উঠছিল, যে না থাকতে চাইলে উনি চলে যেতে পারেন, বিকল্প আছে, মানে ইউনূস সাহেবের বিকল্প আছে, শেখ হাসিনার বিকল্প আছে, তিনি হলেন রাষ্ট্রীয় লেভেলে বঙ্গভবনে বসে মিথ্যা কথা বলা সেই প্রেসিডেন্ট সাহেবের, ওনাদের কথা মতে। আচ্ছা, রাষ্ট্রপতি যদি মিথ্যে কথা বলে তাহলে তার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার এখতিয়ার নেই, আপনি যেটা বলছিলেন। কিন্তু আমরা তো দেখেছি যে অনেক সময় যে এনসিপির নেতাকর্মীরাও তাকে নাম ধরে চুপ্পু করে বলছে। সাপোর্ট করব না, 1 নম্বর। 2 নম্বর, তার নাম কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু, ইট ইজ এ ফ্যাক্ট, বাট চুপ্পুটা শুনতে ভালো শোনা যায় না, সেজন্য বাদ দিয়ে দিছে। এখন আপনি বাদ দিতে পারেন, এবং কেউ যদি বলে ইন্টেনশনটা ব্যঙ্গাত্মক স্টাইলে যদি বলে, অফকোর্স সেটা অপরাধ। আপনি ব্যঙ্গাত্মক সুরে আপনি যদি বলেন সেটা অপরাধ, কিংবা এটা রাজাকারের বাচ্চা, দাদার সমান বয়স, তারা যখন বলেন কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আপনি যদি বলেন ওদের এটা বলার রাইট নেই, বেয়াদব, ওরা তো আপনার কাছ থেকে শিখবে, আপনি তাহলে কি করলেন? সোজা হিসাব। 2, সংবিধান পারমিট করে 25 বছর বয়স হলে আপনি নির্বাচন করতে পারবেন, এমপি হইতে পারবেন, মন্ত্রী হইতে পারবেন। তাহলে তাকে, আমি যদি কোনো দলের চিফ থাকতাম, আমি কোনোদিনই অ্যাড্রেস করতাম না। কি বুঝে এগুলা নাবালক, অমুক তমুক, এদের প্রত্যেকের ঘরে, যাদের 70-72 বছর বয়স যাদের, তাদের ঘরে কিন্তু সন্তান আছে। আমি চ্যালেঞ্জ করে দিলাম, ওই সমস্ত সন্তানরা তাদের বাপদের সাথে যে বিহেভ করে, তারপরে সন্তানরা বাজে কথা বলে না, বরং বুঝায়। আপনারা বুঝিয়েছেন একবারও?
কথার কথা বলছি আমি, এরা তো এই দেশের সন্তান। বাংলাদেশ এখন এমন জায়গায় চলে গেছে, প্রত্যেকটা মুক্তিযোদ্ধা তাদের দাবি করে আমরা মুক্তিযোদ্ধা, অবশ্যই তারা মুক্তিযোদ্ধা, কিন্তু তাদের জন্ম পাকিস্তান, সবার জন্ম পাকিস্তানে। আর কিন্তু এই দেশে জন্ম হয়েছে যারা স্বাধীনতাদের 20 বছর পরে, 30 বছর পরে, তাদেরকে আমরা গালি দিই রাজাকারের বাচ্চা বলে। এটা কোনো সভ্য জগতে চলবে না। 3 নম্বর আসেন, রাষ্ট্রপতির কাছে ওত নিছে, এইটি বিধান বলে যে রাষ্ট্রপতির কাছে ওত নিলেই কিন্তু ওই সংবিধানের অধীনস্থ হয়ে যাবে না, সেটা বুঝিয়ে দিচ্ছি। ইউনূস সাহেব ওত নিছেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ওত নিতেছি, তার মানে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই, কাজে ওনার ওত উনি নিতেছেন, দিচ্ছেন কে? রাষ্ট্রপতি। তারপর বলছে সংবিধান সমুন্নত রাখবো। কোন সংবিধান? অন্তর্বর্তীকালীন সংবিধান। সেই সংবিধান আমার মাথার মধ্যে, ওটা রিটেন নাই, এবং মাথার মধ্যে বলে মাইনে নিচ্ছে সমস্ত দল। আমি আবারও রিপিট করছি, একবারও কেউ প্রশ্ন রেজ করে নাই যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে, এতদিন যাওয়া যাবে না, কেউ বলেননি। সুতরাং আপনার ওই সমস্ত কথা চলবে না। আর একটা কথা হলো যে মনোনয়ন বাণিজ্য নিয়ে একটা কথা আছে, এখন কোনো দালিলিক প্রমাণ তো আমার কাছে নাই, বাট আপনি একটা কথা যখন চলমান থাকে, ইভেন আমরা অনেক টকশোতেও বলছি যে দলের লোকেরাও বলে যে হ্যাঁ মনোনয়ন বাণিজ্য নিয়ে কথা আছে। এখন মনোনয়ন বাণিজ্য শব্দটা যখন আসছে, আপনি শব্দটা বাদই দিলাম, এটা আমি বাদই দিলাম, ধরেন আমি কোনো মনোনয়ন বাণিজ্য হয় না, তর্কের খাতিরে বললাম, বাট নির্বাচনের মাঠে কিন্তু খরচ আছে। আজকালকার বাজারে আমি ঠিক জানি না, একেবারে কম হইলেও বোধহয় একটা এমপি ইলেকশনে ঢাকা শহরে তো বোধহয় 25, 30, 50 কোটি টাকা কোনো টাকা না একটা আসনে নির্বাচনের জন্য। মফস্বলে হয়তো কিছু কম হইতে পারে, তারপরে বোধহয় এমপি ইলেকশনে 10 কোটি 15 কোটি কোনো টাকা না খরচ আজকাল। তা আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটা লোক যখন 25, 30 কোটি 40 কোটি টাকা ইনভেস্ট করবে, হোয়াট ইজ হোয়াই? আপনার তো জায়গাটা হলো আইন প্রণয়ন করবেন, দেশবাসীর জন্য আইন প্রণয়ন করবেন, কাজ করবেন, এবং সংসদের সদস্যদের কাজ কি? সিম্পল, তাদের কাজ রাষ্ট্রপতি মনোনয়ন করা, প্রধানমন্ত্রী নির্বাচন করা, স্পিকার নির্বাচন করা, রাষ্ট্রের বড় বড় ডিসিশন নেওয়া, আবার বিভিন্ন জিনিস সুপারভাইজিং করার সাব কমিটি করা, এই হলো তাদের কাজ। কিন্তু আমাদের এমপিদের কাজ এগুলো না। এমপি মানেই হইলেন ওই অঞ্চলটার, এমপির যে একটা এলাকা থাকে ওইটার বস সে। আগে এমপি হয়, তারপর উপজেলা চেয়ারম্যান বানায় তার পছন্দ মতো, ইউনিয়ন চেয়ারম্যান তার পছন্দ মতো, তিনে মিলে এমপি সাহেবের আইন চূড়ান্ত, এমপি সাহেবের সিদ্ধান্ত চূড়ান্ত। এই যে এমপি সাহেবের সিদ্ধান্ত চূড়ান্ত, এটাকেই আপনি বলতে পারেন গডফাদারের রোলে যাওয়া। এটা তামাশা নয়। কেউ যদি বলে প্রমাণ, কোনো প্রমাণের দরকার নাই, আমি এই আবহাওয়ায় থাকি, আমি এই আবহাওয়ায় বড় হয়েছি, এই আবহাওয়ায় ভোট দেই, ভোট দেওয়ার পর আমরা দেখছি এমপি সাহেবরা করেন কি। কোনো দল না, সব দলের এমপি একই জিনিস, একই বৈশিষ্ট্য। কাজে মেম্বার আমি লিখে দিতে পারি, আপনি শুধু এমপির দায়িত্ব, যা এর বাইরে যাইতে পারবে না, আপনার লোকই পাবেন না এমপির নমিনেশন দেওয়ার জন্য। ইট ইজ অ্যান ইনভেস্টমেন্ট। বাংলাদেশে 53 বছর ধরে এমপি হওয়া মানি, পলিটিক্যাল লোকরা হওয়া মানি আপনার আর্নিং অটোমেটিক। এর মানে আমি বলছি না আপনার টাকা চুরি করবেন বা কিছু, অটো আসবে, অটো আসবেই, মানে ভর্তি হইতেছে এরকম। আপনি সব জায়গায় ঢোকেন, আপনি তাহলে এতদিন যে দুর্নীতির আলাপটা কি নিয়ে, এটা কারা করে? রাজনৈতিক ছত্র ছায়া ছাড়া রাষ্ট্রীয় দুর্নীতি হয় না। রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে দুর্নীতিবাজকে শেল্টার দেওয়ার, তাহলে যে সমস্ত নোট অফ ডিসেন্ট হয়েছে, এইগুলো নোট অফ ডিসেন্ট দিছে কেন? কর্তৃত্ব হাতে রাখার জন্যে। আপনি যদি ইফ ইউ আর ক্লিন অ্যাট হার্ট, কিচ্ছু লাগে না, রাষ্ট্রের মতো চলবে। সচ্ছল যিনি যে নিজে স্বচ্ছ, হ্যাঁ, তার সাথে তার আশপাশ সব স্বচ্ছ হয়ে যায়। নাই করে থাকেন উনি, যদি ঘি নাই খেয়ে থাকেন, ঘি আর সরিষার তেলের ভিতরে তো গুলো বলতে পারেন। এটা বলতে পারেন, নির্বাচন যেহেতু করেন, উনি বলেন 40-50 কোটি টাকা, 40-50 বাড়ির কাছে কথা না রাখে ভাই। এইটা হলো মানুষ, সব যে টাকা চুরি করার জন্য সবাই যায় তা না। আমি চুরি একবারও বলি না। আপনি যে বললেন যে এত ক্ষমতা অটো, আর এই যে বলে, এটা সব ক্ষেত্রে ঠিক না, সব ক্ষেত্রে ঠিক না। ধরেন হাবিব ভাইয়ের বাসায় আমি যাবো, না হাবিব ভাই আমার এই উপকারটা করেন না ভাই, এই না, তার বিনিময়ে যে কিছু টাকা নিতে হবে, মিষ্টি নিলাম এক প্যাকেট, মনে করেন সেটা তো মানুষ বাড়িতে কথা বলতেছে, এটা মিষ্টি কেনা লাগলো না। না, এইটা তো না, এইটা ঠিক না হাবিব ভাই। এটা শুনুন, আমি আপনাকে বলি, ইনভেস্টমেন্ট যেটা কথাটা বলছেন, এখন আমি এসে আমাকে দল মনোনয়ন দিয়েছেন, আপনি কেন আমি বলি আমরা যে কয়জনই পেয়েছি, আমরা কিন্তু কেউ ঠিক আছে হাবিব, আপনার নমিনেশন, আপনি ইলেকশনে করার দরকার নাই, আপনাকে 20 কোটি টাকা দিচ্ছি, আমি কিন্তু নেব না।
আমি আমার এলাকায় কিছু কাজ করতে চাই, আমি যে করেছি, আমি যখন থাকবো না তখন মনে করো যে এই লোকটা সংসদ সদস্য এই কাজগুলি করেছে। মানে সব সংসদ সদস্যরা কি এলাকার কাজ আপনার তো মধ্যে আপনার কাজ না। মানে না, এলাকার কাজ এলাকার কাজ সংসদ সদস্যের না। ছেলেরা পারবে, আমাদের কর্মীরা ঠিকই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথমে তো কষ্ট লাগতেই পারে, করতেও পারে। আর আমার ভাই যেটা বললেন পপুলার, আমরা তো বলছি উইদিন পার্টি একটা এলাকায়, সেই এলাকার মধ্যে বিএনপি 10 জন নেতা আছে, তার ভিতরে যার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, দু একটা জায়গায় ব্যতিক্রম হতে পারে, সে তাদেরকে তো দিবে। এখন ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল সে এই জিনিসটা বুঝতে হবে। তো দলের মধ্যে 5 জন আছে, তার মধ্যে যে একটু বেশি গ্রহণযোগ্যতা আছে তাকেই দল দিচ্ছে। আচ্ছা, এটা যারা বাস্তবতা। বঞ্চিত হয়েছেন তাদেরকে আবার এত খোঁজার দরকার কি আছে? কত দলই তো আছে এখানে। ওরা একটা আন্দোলনে ছিল, ওদের রেশন দিলে দেওয়ার মানে তো তারা সংগ্রহ হয়ে যাচ্ছে না। ওরা যখন সাপলা চাইলো, আমি কতবার টেলিফোন করেছি, দিয়ে দেন না কেন? এক্সেপশন ওরা কষ্ট করেছে, দেন না একটা, দিয়ে 10টা এমপি দিয়ে দিচ্ছেন না। আমি কিন্তু পক্ষে বলেছি, এখনও বলতে চাই। ওরা যেটা বলেছে, বিএনপি থেকে যারা নমিনেশন পাননি তারা এনসিপিতে আসেন, এটা আসলে সে তার পক্ষে এর থেকে বলেছে, কিন্তু এই কথা বলাটারও যেমন যুক্তি নাই, কেউ যাবেও না সেখানে, কেউ সেখানে এনসিপিতে যাবেও না, এটা কথার কথা বলেছে। আর আমাদের 31 দফার মধ্যে আছে তারেক রহমানের পরিষ্কার বক্তব্য, জোর করে দখল করে মতামত প্রচার করতে না দিয়ে যে টিকে থাকা যায় না, সবকিছু দখল করার পরে আমি কিন্তু এরপরে ক্যাটাগরিক্যালি আপনাদের রাজনীতি নিয়ে আমি কথা বলছি না। এরপরে বাংলাদেশে কেউই আর চেষ্টা করে 5 বছর পর নির্বাচন হবে, আপনি যদি গিয়ে 2 নম্বরই করেন আপনার খবর হয়ে যাবে। কিন্তু এই জন্য রাজনীতি ভাই, আপনি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে স্বাচ্ছন্দ্যে আপনার কাজ চালিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশ তরুণীদের আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়া সরকার উদ্যোগ নিয়েছে, হ্যাঁ, এই বিষয়টি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। হঠাৎ তরুণদের এই মানে প্রশিক্ষণ বলতেছি যে আমি এখন বলতেছি, আপনারা শুনে রাখেন, যদি না শুনেন তাইলে পরে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসতে পারে একটা সময়। আপনার খেয়াল আছে? আচ্ছা, এখন আমি কল্পনা করি সেনাপ্রধানের কথাটা ধরেই পজিটিভ অর্থে, আপনি মনে করেন বাংলাদেশে যদি কেউ আক্রমণ করে, কে করবে আমরা জানি না, যদি কেউ আক্রমণ করে, আমার দেশে যে সৈন্য আছে যারা, দে আর নট সাফিসিয়েন্ট, মানে সংখ্যার দিক থেকে। সেক্ষেত্রে আপনার এই যে 71 সালে যুদ্ধ হয়েছে, ভারত আমাদেরকে হেল্প করছে, কিন্তু আমার দেশের মুক্তিযোদ্ধা তো লাগছে, এই যে মুক্তিযোদ্ধা লাগছে, এবং তাদের কিন্তু ট্রেনিং দেওয়া ট্রেনিংও দেওয়া হয়েছে নাকি, দিছে তো? হ্যাঁ, 17-18 বছর পর্যন্ত এই যে ট্রেনিং, ওই ট্রেনিংটা কিন্তু বৈধ, আমরা মেনে নিছি, এখনো মানছি। তো এইরকম যদি কোনো কারণে, কোনো পজিটিভ উদ্দেশ্যে, যে কালকে যদি কোথাও হামলা হয়ে যায়, অ্যাটাক হয়ে যায়, আমার সার্বভৌমত্বের প্রশ্ন আসে, আমার সেনাবাহিনী যে কয়টা সংখ্যায় আছে নট সাফিসিয়েন্ট, কিন্তু আমাদের যে ম্যান পাওয়ার আছে, যে সম্প্রদায় আছে, তাদেরকে সত্যি সত্যি পজিটিভ অর্থে আপনি রেডি রাখতে পারেন, আমার কাছে মনে হয় না বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যদি থাকে কেউ আমাদেরকে হটাইতে পারবে। ধন্যবাদ আপনাকে।